গতবারে কয়লা ভাইপো বলতে আমার উপরে এইখানে তখন যারা বিরোধীরা ছিলেন তারা তেরে 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 উঠেছিলেন। এইখানে একজন প্রাক্তন বিধায়িকা ছিলেন, তিনি তো আমাকে মারতে উদ্যত হয়েছিলেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই মহতী সদনে আপনি আমাকে আমার বক্তব্য বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত বিধায়ক যারা আজকে এখানে উপস্থিত বা উপস্থিত নয়, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজকে যে সমস্ত বিধায়করা নির্বাচনে লড়াই করেছিলেন, জিততে পারেননি, যারা আজকের এই বিধানসভা দেখতে পাচ্ছেন, আগে তো দেখতে পেতেন না, আগে সবকিছু লুকিয়ে লুকিয়ে হতো এই বিধানসভাতে। প্রাক্তন অধ্যক্ষ একটু আগে ছিলেন, এখন নেই। এমনও এক দিন গেছে আমি বলেছি আমার মাইক্রোফোন অফ করে দিয়েছেন। এমনও একটা সময় গেছে বলার জন্য আমাকে প্রিভিলেজ মোশন দিয়ে এসেছেন। অনেক কিছু করেছেন, কিন্তু সমস্ত কিছু বন্ধ দরজার মধ্যে, বন্ধ ঘরের মধ্যে। এমনও একটা সময় আমরা দেখেছি এই বিধানসভাতে, তখন তৃণমূলের তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের গুন্ডা বাহিনী যারা এবারে জিততে পারেনি তারা আমাদেরকে আক্রমণ করেছিল। আমাদের বহু বিধায়ক, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তারা আহত হয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। বহু বিধায়ক বয়স্ক, তাদেরকে মাটিতে ফেলে দিয়ে তাদের চশমা ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছুই বাইরে প্রকাশ্য হয়নি। আমি একটু ভিডিও করতে পেরেছিলাম বলে যারা আজকের গার্ড দিচ্ছেন এখানে, তারা আমার মোবাইল কেড়ে নিয়েছিলেন। তো এখানে গণতন্ত্র ছিল না। গত 15 বছর এই বিধানসভায় গণতন্ত্র ছিল না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষরা ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেই সমস্ত মানুষকে আমি আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকে আমি অত্যন্ত গর্বের সঙ্গে, গভীর গর্বের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের, বর্তমান সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেটের সমর্থনে বক্তব্য রাখতে চলেছি। প্রথমেই আমি আমাদের মাননীয়, শ্রদ্ধেয়, পূজনীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং আমাদের অত্যন্ত বিদ্বান আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তকে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা, প্রণাম, সম্মান এবং অভিনন্দন জানাই। কারণ এই বাজেট শুধুমাত্র একটা কেবল আর্থিক দলিল নয়, এটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনর্জাগরণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী উন্নয়নের একটি রূপরেখা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, সারা পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতে যত পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালিরা আছেন, তারা একটাই প্রশ্ন করে গিয়েছিলেন, বাংলায় আবার কবে শিল্পের মানচিত্রে ঋত গৌরব ফিরে পাবে? একটাই প্রশ্ন ছিল সারা পৃথিবী জুড়ে, যে এই পশ্চিমবঙ্গ আবার কবে শিল্প হবে এই পশ্চিমবঙ্গে। আমি শ্যামপুর হাওড়ার বিধায়ক, আর এই হাওড়া এক সময় ছিল শেফিল্ড অফ দ্য ইস্ট। আমাদের দুর্গাপুর ছিল ইস্পাত এবং ইঞ্জিনিয়ারিং শক্তির প্রতীক। আমাদের খড়গপুর ছিল প্রযুক্তি এবং গবেষণার কেন্দ্র। হলদিয়া ছিল শিল্প এবং বন্দর অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা একটা অদ্ভুত বৈপরীত্য দেখেছি। আমরা দেখেছি তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র প্রচার, প্রচার আর প্রচার। চারিদিকে ওনার ছবি। এয়ারপোর্ট থেকে নামবেন, দেখবেন 200 ফুটের একটা হোর্ডিং লাগানো ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি নেই। শুধু প্রচার ছিল, সম্মেলন ছিল, স্লোগান ছিল, কিন্তু প্রশ্ন ছিল একটাই, যেভাবে স্লোগান ছিল, যেভাবে আমাদের প্রচার ছিল, সেইভাবে কি কর্মসংস্থান বেড়েছিল? সেইভাবে কি এই পশ্চিমবঙ্গে উৎপাদন বেড়েছিল? সেইভাবে কি কারখানা হয়েছিল? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আজকে একটি মৌলিক প্রশ্ন করতে চাই। শিল্পায়ন কি ওই মঞ্চে হয়? শিল্পায়ন কি ওই বড় বড় হোর্ডিং এর বিজ্ঞাপনে হয়? শিল্পায়ন কি কনফারেন্সে হয়? শিল্পায়ন হয় জমিতে, শিল্পায়ন হয় কারখানায়, শিল্পায়ন হয় উৎপাদনে, কর্মসংস্থান থাকে ওই ফ্যাক্টরি থেকে। এই প্রশ্নের উত্তর আজকে আমাদের বাংলার যুব সমাজ খুঁজছে। আমি জানতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 15 বছরের প্রত্যেকটা বছর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করতেন যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতির মধ্যে কতগুলো বাস্তব শিল্প প্রকল্পে পরিণত হয়েছিল? কতগুলো উৎপাদন শুরু হয়েছিল? কতজন স্থায়ী কর্মসংস্থান পেয়েছিল? এই প্রশ্ন করা কি আমার অপরাধ? হ্যাঁ, আগের 5 বছর আমার অপরাধ ছিল, কারণ তখন প্রাক্তন স্পিকার যিনি ছিলেন, এই প্রশ্ন করলেন, তিনি আমার মাইক্রোফোন অফ করে দিতেন। কিন্তু না, মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই প্রশ্ন করা একজন জনগণের পক্ষ থেকে, একজন জনগণের ভোটের দ্বারা প্রেরিত এই বিধানসভায় একজন জনপ্রতিনিধির, বিধায়কের সাংবিধানিক কর্তব্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার হাতে কয়েকটি আরটিআই রিপোর্ট আছে, মাননীয় বিশ্বনাথ গোস্বামীর করা এই আরটিআই রিপোর্টের উদ্ধৃতি থেকে, এবং আমাদের কেন্দ্রীয় সরকারের সিএজির অডিট রিপোর্ট পর্যবেক্ষণ করে কয়েকটি উদ্বেগজনক বিষয় আপনার সামনে আমি উত্থাপন করতে চলেছি। সিএজির পর্যবেক্ষণে বলা হয়েছে যে WBIDCL এর কার্যপ্রণালী সম্পর্কে তারা গুরুতর প্রশ্ন করেছিলেন, তার কোনো উত্তর প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন ইন্ডাস্ট্রি মিনিস্টার কেউ দেননি। তার উত্তর WBIDCL এর সেই সময়কার এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তিনিও দেননি। সেখানে সিএজি কি বলেছিল? সিএজি বলেছিল যে WBIDCL তার স্টেট ইন্ডাস্ট্রিয়াল পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্ট্র্যাটেজিক প্ল্যান বা অ্যানুয়াল প্ল্যান প্রস্তুত করেনি। আপনি যদি চান, আমি এই সিএজি রিপোর্ট আপনাকে দিয়ে দেবো। আমি সরকারের কাছে জানতে চাই,
যে যদি শিল্পোন্নয়নের প্রধান সংস্থারই কোনো সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা না থাকে, তাহলে শিল্পায়নের রোড ম্যাপটা কোথায় ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের অবজেক্টিভ কি ছিল, তাদের লক্ষ্য কোথায় ছিল? শুধু কয়লা ভাইপোর অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে যাওয়া, টাকা যোগান দেওয়া, এটাই কি একমাত্র তাদের উদ্দেশ্য ছিল? অবশ্য মাননীয় স্পিকার সাহেব, গতবারে কয়লা ভাইপো বলতে আমার উপরে এইখানে তখন যারা বিরোধীরা ছিলেন তারা তেরে 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 উঠেছিলেন। এইখানে একজন প্রাক্তন বিধায়িকা ছিলেন, তিনি তো আমাকে মারতে উদ্যত হয়েছিলেন। আমি জানতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, যে আগের আমাদের যে WBDICL যে ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, তাদের আউটকাম মেজারমেন্ট কি ছিল, তাদের পারফরমেন্স বেঞ্চমার্ক কোথায় ছিল? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আরো উদ্বেগের বিষয় হলো শিল্পোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ অর্থে যে ব্যয় হয়েছিল, সেই ব্যয় নিয়ে সিএজি প্রশ্ন করেছে। সেই প্রশ্নে সিএজি বলেছে 23,401.44 লক্ষ টাকার যে বরাদ্দ হয়েছিল WBIDC, সেই টাকা কোথায় গেল? তার কোনো সদুত্তর ডিপার্টমেন্ট দেয়নি, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি দেয়নি। 21,456.27 লক্ষ টাকা WBTPOর মাধ্যমে মিলন মেলা কমপ্লেক্সের উন্নয়ন এবং আধুনিকীকরণের জন্য অবৈধভাবে ট্রান্সফার করা হয়েছিল WBDICA ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের ফান্ড থেকে। আমি পরিষ্কার করে বলছি যে এই মিলন মেলা করার জন্য কিন্তু আমি কোনো বিরোধিতা করছি না। আমার প্রশ্ন হলো, এই ব্যয়ের ফলাফল কি ছিল? এই যে ব্যয় করা হয়েছিল অবৈধভাবে, তাতে কতটা শিল্প এসেছিল, কত কর্মসংস্থান তৈরি হয়েছিল, কতগুলো কারখানা তৈরি হয়েছিল, কতগুলো MSME তৈরি হয়েছিল, কতজন চাকরি পেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ? তার উত্তর আজকে জানতে চায় মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি এই বিধানসভা থেকে ফর্মার গভর্নমেন্টের আউটকাম অডিটের দাবি জানাচ্ছি। প্রতিটি বড় শিল্প প্রকল্পের আউটকাম অডিট হোক, প্রতিটি বড় ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে খরচা করা হয়েছিল সেই ব্যয়ের আউটকাম অডিট তৈরি করা হোক, প্রতিটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আউটকাম অডিট করা হোক। কারণ এই সমস্ত কিছু করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ট্যাক্স পেয়ার্সদের ট্যাক্সের টাকায়। সেই জন্য করদাতারা তাদের করের টাকায় যে খরচা করা হয়েছিল, তার দ্বারা কি হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল, সেটা জানার অধিকার আছে। এবং সেই অধিকার আমি আশা করব মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী বাংলার মানুষকে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। আমি কিন্তু বিদেশ সফর নিয়ে তার বিরোধিতা করছি না। লন্ডন সফরে গিয়েছিলেন, ইউরোপে বিনিয়োগ রোড শো দেখেছি আমরা। বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি 2023-এ স্পেনে গিয়ে বিনিয়োগের প্রকল্পে ঘোষণা করেছিলেন। 2024 সালে মাননীয় বর্তমান বিধায়ক কুণাল ঘোষ মহাশয়, তিনিও একটু আগেই ছিলেন, এখন দেখতে পাচ্ছি না তাকে। তার একটা টুইট দেখেছিলাম আমি, অক্টোবরের 25, 2024। তিনি সেখানে টুইটে লিখেছিলেন, এই তো সিঙ্গাপুর, স্পেন, দুবাই ঘুরে ফিরলাম কদিন আগে। আমি কিন্তু বিদেশ সফরের বিরোধিতা করছি না মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি শুধু একটা হোয়াইট পেপার চাইছি, শ্বেতপত্র দেওয়া হোক। আমি জানতে চাই যে সফর ভিত্তিক ব্যয় কত হয়েছিল, কারা গিয়েছিলেন, আইপ্যাক এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারা কারা গিয়েছিলেন, কারা কোন সংস্থা প্রতিনিধিত্ব করেছিল, কতগুলো MOU স্বাক্ষরিত হয়েছিল, তার মধ্যে কতগুলো বাস্তব বিনিয়োগ রূপান্তরিত হয়েছে, কতগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। WBDICL এর যিনি আধিকারিক ছিলেন, তারা এখনো আছেন, বন্দনা যাদব ম্যাডাম, তারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন যে তারা কি রিপোর্ট দিয়ে এই বিদেশ সফরে গিয়েছিলেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে জানাতে চাই, যখনই কোনো মুখ্যমন্ত্রী বিনিয়োগের জন্য বিদেশ সফরে যান, তখন তাকে ক্যাবিনেট সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, FCRA থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। আজকের বিধানসভা অধিবেশনে রাজ্যের প্রশাসন, অর্থনীতি ও নিয়োগ ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। বক্তব্যে দাবি করা হয়, অতীতে বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছিল এবং বিরোধীদের মত প্রকাশের সুযোগ সীমিত করা হতো। এছাড়াও শিল্প সম্মেলন, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পে ব্যয় হওয়া অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানানো হয়। রাজ্যে বিপুল ঋণের বিষয়টিও তুলে ধরে বিস্তারিত তদন্তের আবেদন করা হয়। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে SSC প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উল্লেখ করা হয়। মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়। নিজের এলাকা রাজারহাট, গোপালপুরের সমস্যা নিয়েও বক্তব্য রাখা হয়। পরিকল্পনাহীন নির্মাণ, জল জমার সমস্যা এবং স্বাস্থ্য পরিষেবার ঘাটতির কথা তুলে ধরা হয়। পাশাপাশি বিচার ব্যবস্থার গতি বাড়াতে প্রযুক্তির ব্যবহার এবং শূন্যপদ দ্রুত পূরণের দাবিও জানানো হয়। সামগ্রিকভাবে বক্তব্যে স্বচ্ছ প্রশাসন, উন্নয়ন এবং জবাবদিহিতার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল। ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম।